1971 থেকে 2018 প্রায় 50 বছরের একেবারে দোরগোড়ায় বাংলাদেশ, আর এই সময়ের মধ্যে বাংলাদেশ পার করে ফেলেছে 10টি সংসদ নির্বাচন। সেই ধারাবাহিকতা এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে দাঁড়িয়ে দেশের মানুষ বাংলাদেশ। প্রত্যেকটা নির্বাচনের মতো এই নির্বাচনও বেশ গুরুত্বপূর্ণ আগামী বাংলাদেশের জন্য, কারণ যে সরকার এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন কিংবা 300 আসনে যারা নির্বাচিত হয়ে আসবেন জনপ্রতিনিধি হিসেবে, তাদের হাতেই আগামী অন্তত 5 বছরের বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। সেই বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই, কি ভাবছে তরুণ সমাজ, কি ভাবছে সাধারণ মানুষ, এসব বিষয় নিয়ে নিউজ 24-এর নির্বাচনকে সামনে রেখে আয়োজন তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ। দর্শক, মিনিস্টারের সৌজন্যে তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্লাবন রহমান। আমরা এই আয়োজনে বগুড়া জেলায় হাজির হয়েছি। 4 জন অতিথিকে পেয়েছি, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার বাদিকে আছেন মাসুদুর রহমান হেলাল, সভাপতি সেক্টর কমান্ডার্স ফোরাম বগুড়া। একেবারেই বাদিকে আছেন জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বগুড়া। আমার ডান পাশে আছেন মাহফুজুল ইসলাম রাজ, সহসভাপতি বগুড়া চেম্বার অফ কমার্স। একেবারে ডান পাশে আছেন নিভারানী সরকার পূর্ণিমা, সাংস্কৃতিক কর্মী, তিনি সংস্কৃতির সঙ্গে আছেন। আমরা আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য। দর্শক, বরাবরের মতো তরুণ ভোটাররা, বগুড়ার সাধারণ ভোটাররা আমাদের সঙ্গে রয়েছেন, যাদের কাছ থেকে আমরা সরাসরি জানতে চাই বগুড়া থেকে নির্বাচনকে সামনে রেখে তারা আসলে কী ধরনের তাগিদ দিচ্ছেন যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন সরকারের কাছে। আগামীর বাংলাদেশকে তারা আসলে কীভাবে দেখতে চান, নির্বাচন এবং নির্বাচনের পরের বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশা দাবি আমরা জানাতে চাই এই আয়োজনের মধ্য থেকে বগুড়ার থেকে। আসলে আমরা শুরু করতে চাই মাসুদুর রহমান হেলাল, আপনাকে দিয়ে। জি, মুক্তিযুদ্ধ করেছেন, গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রায় 50 বছরের একেবারেই কাছাকাছি বাংলাদেশ, স্বপ্ন কতটা পূরণ হলো আপনাদের? আমি শুরুতেই বলবো যে বিজয়ের মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক দল এবার স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের মনোনয়ন দিয়েছে। আমি তাদের কাছে, তরুণদের কাছে আবেদন থাকবে, অবশ্যই তাদেরকে ভোট না দেওয়ার জন্য আবেদন করব। আমাদের পবিত্র সংসদ যাতে কলুষিত না হয়। আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ধনীর সন্তানরা কোটি কোটি টাকা, তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাতে পারে, অথচ আমাদের দরিদ্র কৃষক বা ক্ষেতমজুররা তারা তাদের সন্তানকে লেখাপড়া করাতে পারে। বৈষম্য কি কমছে মনে হয় নাকি আরও অনেক? আমার মনে হয় যে বাড়ছে। ধনী আরও ধনী হচ্ছে, আর গরিব তাদের হয়তো উন্নয়ন হয়েছে কিছুটা, কিন্তু সেখানে আকাশ পাতাল ফারাক হয়ে আছে ধনী দরিদ্রের। দরকার পদক্ষেপ কি মনে করেন সামনে? আমি মনে করি যে আমাদের তরুণদের উদ্দীপক হওয়া দরকার। তাদের উদ্দীপনা আমাদের এই দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আবার আসবো যে একটু জিয়াউর রহমান, আপনার কাছ থেকে একটু আসতে চাই। আপনি পরিবেশ বিভিন্ন আন্দোলনের সঙ্গে আসলে যুক্ত। বগুড়া থেকে কী ধরনের দাবি থাকবে বগুড়াকে এগিয়ে নেওয়ার জায়গাটাই যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন আগামী সরকারের কাছে আপনার? আগামী সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছেন, আমরা সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করব, ভোট দেব, এবং সেই সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে, সংসদ সদস্যের মাধ্যমে বগুড়া, আমি সারা বাংলাদেশ তথা বগুড়ার কথা বলছি, বগুড়াতে আমাদের এই বগুড়া শহরে একটি বিমানবন্দর করা অতি জরুরি, যেটা আমাদের ঢাকার সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হবে। এছাড়াও আমাদের বগুড়া শহরে খেলার মাঠ আরও বেশি করে করতে হবে, কারণ খেলার মাঠ দিনে দিনে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি। আমি তার পাশাপাশি মনে করি আমাদের অতি প্রাচীন শহর, এই প্রাচীন শহরের মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে, সেই নদীটির নাম করতোয়া। এটি একটি ঐতিহ্যবাহী বগুড়ার করতোয়া নদী। এই করতোয়া নদী দিনে দিনে দূষণে এবং দখলে বগুড়া জেলায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন। তাদের কাছে আমার একটাই দাবি, এই নদীটিকে দখলমুক্ত করা এবং পানির প্রবাহ ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেবেন। আবার আসবো, পরের বার বলবেন আপনি প্লিজ। একটু আসতে চাই মাহফুজুল ইসলাম রাজ, আপনি ব্যবসা বাণিজ্যের সঙ্গে আছেন। তরুণদের জন্য কর্মসংস্থান কতটা তৈরি হচ্ছে? বগুড়ার তরুণরা কি একেবারেই ঢাকামুখী এখনও, নাকি বগুড়াতে কোনো ধরনের সুযোগ সুবিধা তৈরি হয়েছে কাজের? ফ্রিল্যান্সিংয়ের কথা যদি আমরা ধরি, ডিজিটাল বাংলাদেশের কথা যদি আমরা ধরি, কর্মসংস্থানের কথা যদি আমরা ধরি, আমরা দেখব যে ইতিমধ্যেই বাংলাদেশের বেকার এবং শিক্ষিত তরুণ যারা আগে অনেক চাকরির জন্য যারা ছোটাছুটি করতো, এখন কিন্তু অনেক তরুণই আজকে কিন্তু তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্যেই তারা কিন্তু বিভিন্ন রকমের নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, পাশাপাশি আরও 2-4 জনকে কর্মসংস্থানের তারা ব্যবস্থা করিয়ে দিয়েছে। ইতিমধ্যেই সারা বাংলাদেশে 100টি ইকোনমিক জোন ঘোষণা করেছে মাননীয় প্রধানমন্ত্রী। 100টি ইকোনমিক জোনের মধ্যে বগুড়াতেও একটি ইকোনমিক জোন ইতিমধ্যেই জমি অধিগ্রহণের কাজ চলছে। খুব তাড়াতাড়ি আমরা বিশ্বাস করি সেই কাজটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। কিন্তু বগুড়ার মানুষের একটি দুর্ভাগ্যের জায়গা
এটি আমি দুর্ভাগ্যের জায়গার কথাই বলবো। কারণ প্রত্যেকবার প্রতিটি সময় আমরা সেই মার্কা প্রীতির কারণে আমরা বারবার এখানে ধানের শীষ মার্কাকে ভোট দিয়েছি। সেই কাঙ্ক্ষিত যে উন্নয়নটি, সেই উন্নয়নটি কিন্তু বিগত সময়ে বগুড়ায় উন্নয়ন হয়নি বললে আমি এই কথাটি বলবো না। এই সময়েও এই 10 বছরেও কিন্তু বগুড়াতে ব্যাপক 10 বছরের আগে একমাত্র, যদি আমি সত্যি কথা বলতে চাই, সেটি হলো একমাত্র যখন 91 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসছিলেন, খালেদা জিয়া বগুড়ার মানুষের জন্য কিছু করে নাই। আসবো অনেকক্ষণ বলেছেন, একটু আসতে চাই নেভারানি সরকার পূর্ণিমা, আপনার কাছে জানতে চাই সংস্কৃতির জায়গার সেই চর্চাটা কতটা আছে, যেটা বেশ আগে আমরা লক্ষ্য করতাম। সাংস্কৃতিক চর্চা যেমন 90-এ ছিল আমাদের বগুড়ায়, সেই 90-এর চর্চাটা এখন আর ওইরকম নেই, আছে কিন্তু গুণগত মান সেভাবে নেই। এর পেছনে অনেক কারণ আছে। বগুড়া শহরের যারাই সরকার গঠন করুক না কেন বাংলাদেশে, বগুড়া শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলটা ওইভাবে গড়ে ওঠেনি এই কারণে এখানে আসলে ভালো কোনো মঞ্চ নেই। একটা নাটক করব আমরা, সেখানে নাটকের গুণগত মান যে মঞ্চে থাকা দরকার সেখানে নেই নাটক করার মতো। আমাদের দাবি থাকবে বগুড়াবাসীর, এবং আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে দাবি থাকবে যে আমাদের বগুড়ায় ভালো মঞ্চ করতে হবে। সংস্কৃতির জন্য আমাদের সরকারের সাবসিডি দিতে হবে, যেমন খেলাধুলায় সাবসিডি দিচ্ছে সরকার, সাংস্কৃতিক অঙ্গনে সংস্কৃতি চর্চার জন্য কেন সাবসিডি দিবে না? আমরা এখানে শহীদ টিটু মিলনায়তনে ভাড়া দিয়ে থাকি, সাংস্কৃতিক সংগঠনগুলোর 2500 টাকা দিয়ে প্রতি মাসে ভাড়া দিয়ে থাকা আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। সেখানে আমাদেরকে বিনা পয়সায় সাংস্কৃতিক পল্লী ঘোষণা করে সরকারের উচিত বিভিন্ন সংগঠনগুলোকে ওখানে ঘর দেওয়া এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমাদের এই যে যুব সমাজ, আগামী দিনের যে ভবিষ্যৎ, তারা যদি সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে না উঠতে পারে, যদি আমাদের সংস্কৃতিকে না জানে, বাঙালি সংস্কৃতি সম্পর্কে তারা যদি না জানে, তাহলে কেমন করে তারা আমাদের দেশের হাল ধরবে? জি ধন্যবাদ। আমরা আশা করি এই কথা যারা যথাযথ কর্তৃপক্ষ, সরকার, জনপ্রতিনিধি আসবে তাদের কানে পৌঁছবে। সামনে নতুন সরকার আসছে, বগুড়া থেকে কি ধরনের তাগিদ দাবি আপনার? আমরা চাই এরকম একজন আমাদের প্রতিনিধি হবে যিনি আমাদের বগুড়ার সার্বিক উন্নয়ন করবেন। বিশেষ ক্ষেত্রে আমাদের শিক্ষাক্ষেত্রে আমি বগুড়া আইজুল হক কলেজে আপনার ইংরেজিতে পড়ালেখা করেছি, তো সেখানে আমি দেখেছি অনেক শিক্ষক সংকট, আমাদের ক্লাসরুমের সংকট, এবং পাশাপাশি সবচেয়ে লক্ষণীয় বিষয় অনেক দিন ধরেই আমাদের আইজুল হক কলেজের ছাত্রাবাসগুলো, বিশেষ করে ছেলে ছাত্রাবাসগুলো, মন হল, আক্তারানী মন হল সহ শেরে বাংলা হলগুলো বন্ধ রয়েছে। আমি বাংলাদেশের কথা না বলে আমি আমার বগুড়ার কথা বলবো। আমি চাই আমাদের বগুড়াতে কোনো সাংস্কৃতিক কোনো ভবন নাই, আমাদের শিল্পীদের জন্য একটা সাংস্কৃতিক ভবন করে দেওয়া হোক। এবং বগুড়ায় কোনো আমরা যারা এখনও বেকার আছি তাদের জন্য কোনো কর্মসংস্থান নাই। আমাদের আগে কটন মিল ছিল, ইন্ডাস্ট্রি ছিল, সেটা কিন্তু চালু হচ্ছে না। এবং বগুড়া যে শখে থাকুক না কেন, আগে যতটুকু হয়েছে এই 5 বছর ততটুকু উন্নয়ন আমরা চোখে দেখিনি। আমরা চাই এই পরবর্তী যে সরকারে আসুক আমরা উন্নয়ন দেখি। এবং রাস্তায় আগে যত বগুড়া ফাঁকা ছিল, এখন রাস্তা বড় হয়েছে, যানজট বেশি হয়েছে, যেখানে সেখানে সিএনজি দাঁড় করে রাখে, পুরা জ্যাম হয়ে যায়। এটা থেকে আমরা মুক্তি চাই। জি অনেক ধন্যবাদ। এদিকে ছিলেন কেউ পিছনে? তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এর জন্য তরুণ উদ্যোক্তাদের রেজিস্ট্রেশন সরকার থেকে করা উচিত, যেটা সরকার থেকে তরুণদেরকে সহযোগিতা প্রদান করবে নিজ থেকে। তরুণকে যেন যাইতে না হয় সরকারের কাছে যে তরুণ কি করতেছে, কিন্তু সরকার যেন তরুণের কাছে আসে। হ্যাঁ, সাহায্য সহযোগিতা নিয়ে বুঝবেন। অনেক ধন্যবাদ। যে ব্যক্তি নির্বাচিত হোক তাকে যেন আমরা যেন সংসদে দেখতে পাই, তাকে যেন আমাদের বগুড়ার কথা তার মুখে যেন শুনতে পাই। আমরা তো এখন তো ডিজিটাল বাংলা, যে কেউ যে কোনো সময়ে সংসদ ভবনে কি কথাবার্তা হচ্ছে সেগুলো শুনতে পায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের বগুড়া থেকে যারা নির্বাচিত হয়ে যায় তাদের বজ্র কণ্ঠে কোনোদিন আমরা বগুড়ার কথা শুনতে পাই না। এটাই আমাদের দুঃখ। বুঝবেন। আশা করি এইবার সেই ঘুচবে সেই আপনাদের সেই দুঃখ কষ্ট। আমরা আশা করি এই কথাগুলো তাদের কানে পৌঁছবে যারা মনোনীত হয়ে এসেছেন। আউটসোর্সিং বিষয়টা হচ্ছে যে আমাদের জন্য যারা শিক্ষিত বেকার আছে এদের জন্য খুবই একটা ভালো একটা উপায়। তবে এখানে আমাদের একটা চাওয়া হচ্ছে যে পেপাল যদি আমরা পাই তো ইনশাল্লাহ আমরা আউটসোর্সিং আরও ভালো করতে পারবো। পেপালের কথা বলছেন? জি অনেক ধন্যবাদ। এই বিষয় নিয়ে আলোচনার মাঠ এখনও আছে, আশা করি সামনে সরকার কার্যকর ব্যবস্থা নেবেন। উত্তরবঙ্গের জন্য বগুড়া শহর একটা আলোকিত শহর, আমরা জানি। এই শহরে আমরা একটা বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত পাইনি, যদিও প্রস্তাবনা রয়েছে। আগামীতে যে সরকারি গঠন হোক তাদের কাছে আমাদের জোরালো দাবি, বগুড়া শহরে আমরা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই বগুড়া ছাত্র সমাজের উন্নয়নের জন্য। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
একটু জানাবেন। গণতন্ত্রকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, ভোট প্রক্রিয়া কিভাবে সুন্দর করা যায়, দ্যাট মিনস এখান থেকে সারা বাংলাদেশেরই আমরা বলবো, সারা বাংলাদেশের যারা 300 জন প্রার্থী হয়েছে আসলে এদের হাতেই বাংলাদেশের ফিউচারটা রয়েছে। আপনিও বলেছেন এই কথাটা, আমরাও জানি যে পার্লামেন্টারি বোর্ডের সদস্যরাই বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচন চান। জি জি, গ্রহণযোগ্য একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন চাই, যে নির্বাচন তরুণরা কিন্তু গণতন্ত্রহীন তরুণরা একটু হতাশাই থাকে, তারা যখন আমাদের নেতারা নেতৃত্ব জনপ্রতিনিধি আপনারা বেছে নিতে পারবেন। হ্যাঁ জি জি, আমরা ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেই চেষ্টা নির্বাচন কমিশন সরকার চেষ্টা করে যাচ্ছে। আমাদের মানে পিতৃপুরুষরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল যে দেশটা একদিনের একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে, কিন্তু এই উন্নত রাষ্ট্র গঠনের জন্য একটা শক্ত মেরুদণ্ড প্রয়োজন এবং শিক্ষাই হচ্ছে এই মেরুদণ্ডের মূল ভিত্তি। কিন্তু আজকালকে দেখা যাচ্ছে যে এই শিক্ষাক্ষেত্রে বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো মাদকের আখড়া হয়ে যাইতেছে। আর মাদক যে মানুষের মেরুদণ্ডকে শক্তিশালী না করে আর দুর্বল করে দেয় সেটা অবশ্যই সবার জানা। তাই আমি চাইবো কতটা নেওয়া হচ্ছে? জি, মাদকের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, তবে ইদানিং মানে সেই তৎপরতা অনেক কম লক্ষ্য করা যাচ্ছে। আমি চাবো যে র্যাব কর্তৃপক্ষ যে মাদকের বিরুদ্ধে অবস্থানটা নিয়েছিল সারা বছরই যাতে তৎপর রাখে, এটা যেন সারা বছর তৎপর থাকে। জি, আমি একজন তরুণ হিসেবে মনে করি তরুণদের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক, এবং যে জনপ্রতিনিধিরা যে সরকার গঠন করবে তারা যেন মুক্তিযুদ্ধের পক্ষে হয়, অসাম্প্রদায়িক, ক্ষুধা দারিদ্র মুক্ত এবং জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত একটা সমাজ গড়তে পারে। যে বড় ভাই বলে গেলেন, আমার একটা সিনিয়র বলে গেছে যে বগুড়াতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, এটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বগুড়াতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে, এটা যেন দ্রুত কার্যকর হয়। এবং আমাদের আন্তর্জাতিক মানে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে, শহীদ চান্দু স্টেডিয়াম, এখানে আন্তর্জাতিক খেলা হয় না। আমি মনে করি যে এখানে যদি আন্তর্জাতিক মানের খেলাধুলো শুরু হয় তাহলে আমাদের মুশফিক শফিউল আরও অনেক বগুড়া থেকে বের হবে। জি, সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বুঝবেন আমাদের শিক্ষা একটু মান উন্নত করতে হবে, কারণ আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবাই মানে স্কুল কলেজে যেই শিক্ষাটা পাচ্ছে না সেই শিক্ষাটা বাইরে থেকে নিচ্ছে। তো আমাদের কথা যে আমাদের যে শিক্ষা সেটা আমরা স্কুল কলেজের ছাত্রদের থেকেই নিতে চাই। আমরা কোচিং নির্ভর হচ্ছে মনে হচ্ছে, মানে কোচিং থেকে, হ্যাঁ স্কুল মানে সব ছাত্রছাত্রীরা কোচিং নির্ভর বেশি হয়ে যাচ্ছে। তো কলেজে ভালো করে স্কুলে কিংবা কলেজে ভালো করে পড়ানো হচ্ছে না। তো আমি চাই যে স্কুল কলেজে আরো মনিটরিং দরকার, যাতে করে স্কুল কলেজে ছাড়া একটু শিক্ষা প্রতিষ্ঠানে দেন, বুঝতে হবে। চাকরির জন্য যে কোটাটা আছে সেটা এখন বন্ধ করে দেওয়া উচিত। যে চাকরি পাবে সে পাবে, আর যে পাবে না সে পাবে না, এটার জন্য কোনো কোটার দরকার নেই। জি, অনেক ধন্যবাদ। জি, আমি একটু জানতে চাই যে সামনের বাংলাদেশকে আপনি কেমন দেখতে চান একজন তরুণ হিসাবে? আমি একজন তরুণ হিসাবে দেখতে চাই সামনে বাংলাদেশ আরও আগে যাক। যে আপনার একটা চান্দু স্টেডিয়াম আন্তর্জাতিক স্টেডিয়াম ছিল, কিন্তু বর্তমানে সেটা আন্তর্জাতিক মর্যাদাটাও হারায় ফেলছে। এখানে যদি দেখেন আপনি মেডিকেল কলেজ আছে, কিন্তু তার মেডিকেল কলেজে এমন মানে দেখলে আপনি নিজে ইয়ে যাবেন, সেটা যেন আমি চাই যে সেটা মেডিকেল কলেজ যেন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। জি, এবং আমি এটা চাবো যে এখানে কলেজ আছে, কিন্তু এই কলেজটা যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে তিনি বিশ্ববিদ্যালয় করবেন, কিন্তু আশ্বাস দিচ্ছেন, এখন কিন্তু বাস্তবায়ন করে নাই। জি, আশা করি সামনে যে সরকার আসবে তারা আপনার এই দাবিগুলোতে নজর দেবেন, বুঝতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা ফিরতে চাই। জি, মাসুদুর রহমান হেলাল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, অনেক দাবি দেওয়ার কথা তো আপনি শুনলেন, কী ধরনের তাগিদ আপনার কাছ থেকে থাকবে সামনে সরকারের কাছে, জনপ্রতিনিধিদের কাছে, যারা বগুড়াতে নির্বাচিত হয়ে আসবেন? আসলে আমাদের অনেক সমস্যা, বলেছে যে বিশ্ববিদ্যালয় নাই, আমাদের ছাত্রছাত্রীদেরকে তাদের বাবা মা সারা বাংলাদেশে ভর্তি পরীক্ষার জন্য দৌড়াতে হয়, এবং এটা আশু প্রয়োজন আমাদের করায়। আমাদের অবকাঠামোগত রাস্তাঘাট কিন্তু খারাপ অবস্থা, আমার মনে হয় যে অবকাঠামোগত উন্নয়ন হওয়া দরকার। আমাদের একটা কষ্ট হয়েছে বগুড়াবাসীর, জি, একটা দল ভোট পায় না, মনে করে যে এখানে উন্নয়নের দরকার নাই, আর একটা দল ভোট পায়, যে কাউকে দিলে ভোট পায়, সেও মনে করে যে আমি তো ভোটে দাঁড়ালেই ভোট পাই, আমার উন্নয়ন করার দরকার নেই। সামনে কি চান? আমরা চাই যে বগুড়ার লিডারশিপ গ্রো করুক এবং তারা নির্বাচিত হোক, বগুড়া নির্বাচিত হয়ে বগুড়ার উন্নয়নের কাজ করেন। কারণ বাইরে থেকে এসে তো আমাদের উন্নয়ন হবে না, এটা হতে পারে না, উনি ভোট নিয়ে চলে যাবেন। বগুড়া কিন্তু একসময় শিল্পনগরী ছিল, আজকে দেখেন কারখানা কিন্তু অনেকগুলি বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় যে শিল্প কারখানা করা দরকার। জি, অনেক ধন্যবাদ। একটু আসতে চাই জিয়াউর রহমান, আপনার কাছে কী ধরনের দাবি থাকবে?
যেহেতু বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং এর সঙ্গে কর্মসংস্থানের জন্য এই তরুণ প্রজন্মের জন্য যারা লেখাপড়া শেষ করবে বা যারা এখন করতেছে তাদের জন্য এই শহরে একটি আইটি পার্ক করা প্রয়োজন, যার মাধ্যমে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর আমি মনে করি যে এই যারাই আসবে না কেন একটা মাদকমুক্ত বগুড়া আমরা দেখতে চাই এবং আশা করি এই বিষয়ে কার্যকর পদক্ষেপ সামনে সরকার জনপ্রতিনিধিরা নেবেন। জি, একেবারে ডান পাশে আসতে চাই মাহফুজুল ইসলাম রাজ, কি ধরনের তাগিদ দাবি থাকবে যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন? ইতিমধ্যেই রেলপথ বগুড়া থেকে সিরাজগঞ্জের রেল লাইনের যে আমাদের যে দাবিটি ছিল, আপনারা জানেন যে গত 2 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে একটি জনসভায় এসেছিলেন। সেই জনসভায় আমাদের বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুমতাজ উদ্দিন 9টি দাবি উপস্থাপন করেছিলেন। তার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী 8টি দাবি মেনে নিয়েছেন, শুধু একটি দাবি বগুড়াকে সিটি কর্পোরেশন করতে হবে। এই দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী সেদিন মুমতাজ ভাইকে বলেছিলেন যে বগুড়ার মানুষ আমাকে কি দেয় এইটা দেখার পরে আমি এই দাবিটি মেনে নিব। আর বাকি 8টি দাবি কিন্তু উনি মেনে নিয়েছেন এবং সেগুলোর কিন্তু কাজ ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। সামনে তাকাতে চাই আমরা, কি দাবি থাকবে সামনে কি আমরা চাই আগামী দিনে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনে যদি সরকার গঠিত হয়, বগুড়ার মানুষের, বগুড়ার তরুণ সমাজের একটি দাবিও আমরা অপূর্ণ রাখতে চাই না, করতে চাই। অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে সরকারই আসবে দাবিগুলোর দিকে তারা নজর দেবেন। একেবারেই ডান পাশে ছিলেন ডিভারানি সরকার। পূর্ণিমা, কী ধরনের দাবি তাগিদ থাকছে বগুড়া থেকে? আর আপনি তো নিশ্চয়ই অনেক কথাই শুনেছেন, অনেক দাবি শুনেছেন, নতুন যদি কিছু থাকে। আমি এখানে এর আগেও বলেছি সাংস্কৃতিক পল্লীর কথা। আমাদের শহীদ টিটু মিলনায়তনে এখানে এইটাকে সাংস্কৃতিক পল্লী ঘোষণা, যে সরকারি আসুক সাংস্কৃতিক পল্লী ঘোষণা করবে, আমাদের বগুড়া থেকে যে প্রতিনিধি আসুক, এটা দাবি একটা। এবং ওখানে আরও ঘর করে দিয়ে বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনগুলোকে প্রত্যেককে বিনা পয়সায় তাদেরকে ঘরগুলো দিতে হবে। এবং আমাদের বগুড়ার সকল সাংস্কৃতিক কর্মীর দাবি আমাদের শহীদ মিনার, যে শহীদ মিনারটি আগে দুলাল শিল্পী দুলালে ছিলেন আঁকা, সেটা চাই। না হলে জাতীয় পর্যায়ে যে আমাদের শহীদ মিনার আছে সেটা চাই। এটা কোনো শহীদ মিনারই না, এখানে কোনো মানুষ আমরা ফুল দিতে চাই না, কিন্তু নাই বিধায় আমাদের এখানে দিতে হচ্ছে শ্রদ্ধা নিবেদনের জন্য। আরেকটি বিষয় যে আমাদের শিক্ষার জন্য আমাদের 2টি সরকারি স্কুল দরকার, বালক এবং বালিকা স্কুল দরকার। আরও চাই এই যে সরকারি গঠন করুক না কেন 72-এর সংবিধান চলে আসুক, আমরা 72-এর সংবিধানে অনুযায়ী দেশ শাসন চলুক। এটা চাই, অসাম্প্রদায়িক দেশ চাই, দুর্নীতিমুক্ত, এবং আমরা চাই ভালো যোগ্য নেতৃত্ব, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই বগুড়া থেকে এসেছে। আমি যতটুকু আমার মাথায় আসে, যারা তরুণ তারা আসলে অনেক বেশি কাজ করতে চান, দেশের কাজে লাগতে চান, সেজন্য এখানে একটি আইটি পার্কের দাবি এসেছে, যাতে করে অনেক বেশি কর্মসংস্থান তৈরি হবে। যে অর্থনৈতিক অঞ্চলের কথা বলা হচ্ছে সেটি যাতে দ্রুত বাস্তবায়ন হয়, সেই দাবি এখান থেকে তোলা হয়েছে। একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি এসেছে, একই সঙ্গে বিমানবন্দরের দাবি এসেছে, যাতে করে দেশের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বগুড়াও দেশের এগিয়ে চলার জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা সবাই আশা করছি, বগুড়ার বাসীও আশা করে সামনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, যার মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব তারা বেছে নেবেন। একটা আক্ষেপ তাদের রয়েছে, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা যাতে সামনের দিনে বগুড়ার দিকে বিশেষ নজর দেন, যাতে বগুড়া সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো মোটামুটি এই ছিল বগুড়া থেকে তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ। দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো জনপদে, অন্য কোনো জেলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24-এর সঙ্গে থাকবেন।